না বাবা রে, কিসের দুঃখে যে বাড়িতে কাজই করে বের হয়ে আসলুম কে জানে। এর চেয়ে বরং কাজ কাম খুঁজে একটা কাজ করাই ভালো ছিল। শুধু শুধু ঝামেলা করে চলে আসলাম। দুপুর থেকে হেঁটে বেড়াচ্ছি, পেটে একটু খাবার পড়েনি। এদিকে প্রায় বিকেল ঘড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। সামনে তো দেখছি জঙ্গল, কি করব? ভয় ভয় লাগছে ভেতরে। শুনেছি এই জঙ্গলে নাকি ভূত পেত থাকে। জানি না কি হবে। কতদিন মানুষের ঘাড় মটকায়নি, হাতগুলো কেমন জং ধরে গেছে। কবে যে একটি মানুষ পাবো? এই জঙ্গলে আর তো কেউ আসে না। আমার হাতের জং ছড়ানোর জন্য মানুষ প্রয়োজন। সামনের দিকে এগোতেই কেমন যেন একটা গা ছমছম করছে। রাতটা কোথায় কাটানো যায় সেটা ভাবতে হবে আগে। ওই তো সামনে একটা বট গাছ, ওই বট গাছটার নিচেই আজকে রাতটা কাটাবো। দেখি যা আছে কপালে, হয় ভূতের একদিন নয়তো আমার একদিন। হ্যাঁ, এই তো এইখানটাতে বরং আজকে রাতটা কাটিয়ে দিই। খিদেও লেগেছে, আশেপাশে কোনো ফলের গাছও দেখছি না যে সেগুলো থেকে কিছু ফল নিয়ে এসে খাবো। বরং এখানেই একটু বিশ্রাম করে নিই, কিছুক্ষণ পরে একটা ঘুম দিয়ে দেবো। তারপর সকালে একটা কাজ ঠিক করে কিছু বাজার করে তারপর একে বাড়ি ফিরবো। তা না হলে আর বাড়ি ফিরবো না। শুধু বাড়িতে ঝামেলা, খাবার নেই, ডাল নেই, চাল নেই, মানে কাজ যেমন ঘুম চলে আসছে। যেমন কাজ করতে আমার পছন্দ না, শুধু খালি কাজ করো কাজ করো। এই কাজের হাত থেকে যে কবে নিস্তার পাবো। যদি বসে বসে দুবেলা খাবার পেতাম, যদি চাইলেই খাবার পেতাম, যদি আমিও একটা আলাদিনের দত্ত পেতাম, তাহলে কতই না ভালো হতো। তাকে আর আমাদের কপালে জুটবে আলাদিনের দত্ত? সে তো রূপকথার গল্পেই শোনা যায়, বাস্তবে আর তা হয় না। যদি তাই হতো তাহলে আর এই ঝামেলা করতাম, আরামে শুয়ে থাকতাম, আর একটা রাজকীয় পাট নিয়ে চলাফেরা করতাম, একটা ঘোড়ার গাড়ি কিনতাম, তেমন পড়লে একটা সাইকেলও কিনতাম। কিন্তু তার কি আর উপায় আছে? আমাদের তো আর সে কপাল নেই। এখানে বরং একটু বিশ্রাম করি। বেশ, চারিদিকটা ঝোপঝাপ বেশ ভয়ঙ্কর হলেও যা আছে কপালে, এখানে একটু বসি। এ কি মেঘ না চাইতেই জল, বট গাছের নিচে ওটা কি? এ তো দেখছি মানুষ। এখানে মানুষ আসলো? তো কতদিন মানুষের ঘাড় মটকায়নি। আমার হাতের জং ছড়ানোর জন্য এ দেখছি মানুষ নিজে থেকে এখানে হাজির। বাহ, লোকটা তো বেশ অলস, এর ঘাড় মটকানো বেশ ভালোই হবে। মরমর করে বেটার ঘাড় একবারে দুমড়ে দেব। কিন্তু কিভাবে এর সামনে যাই, কিভাবে?
ওকে কিভাবে ভয় দেখাবো এটা বুদ্ধি পেয়েছি। আমি বরং হুট করে ওর সামনে চলে যাই। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, এই কেড়ো কঙ্কালের গাছের নিচে মানুষ আজকে তোর ঘাড় মটকাবো। হে 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 হে। কি তো দেখছি তোর বাবা রে, দেখছি সত্যি সত্যি ভূত। ওরে বাবা রে, তো দেখছি সত্যি সত্যি ভূত। কি করি কি করি, আজকে আমার আর রক্ষে নেই। কি করতে বাড়ি থেকে বের হয়েছিলাম আমি কি করতে বাড়ি থেকে বের হয়েছিলাম, এখানে এসে শেষে আমার এই অবস্থা হয়ে গেল। একটা কাজ করি, ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। আমি বরং একটু শক্ত হই, ওকে জবাব দিই। ওই তুমি আমাকে ঘাড় মটকাবে বলছো? তো তোমার এত বড় সাহস? আমি তোমার খোঁজে সেই গ্রাম থেকে এত দূরে আসলাম, তুমি আর আমার ঘাড় মটকাতে চাচ্ছ? তো তোমার সাহস তো কম নাই। এ কি বলছে? আমাকে দেখে কি ভয় পেল না? আমার খোঁজে আসছে মানে? কি রে, কে তুই? আমাকে খুঁজতে এসেছিস মানে কি বলতে চাচ্ছিস বল? এই প্রথম কোনো মানুষ আমার সাথে সাহস করে কথা বলছে। বাহ, বেশ ভালো। আগে আমি এই সুন্দরপুর গ্রাম থেকে এসেছি। আপনি সুন্দরপুর গ্রামের জমিদার ছিলেন না? আমি কি জানি, জমিদার ছিলাম মনে হয়। বাহ, জমিদার মানে তো বিরাট ব্যাপার। যে মানুষকে দান করে তার একটা সম্মান আছে। এ তো দেখছি আমাকে সম্মান দিচ্ছে, আমার তো কিছুই মনে নেই। আসলে আপনি ছিলেন জমিদার, হয়তো এখন আপনি ভুলে গিয়েছেন। আমি তো তার জন্য আপনার কাছে এসেছি। আপনি শোনেন, আপনি চিন্তা করবেন না। আপনার প্রশংসা মানুষ এতটাই করছে, গ্রামগঞ্জে আপনি মরে যাওয়ার পর আপনার জন্য তো মানুষ প্রায় পাগল হয়ে গেছে। আপনি তো মরে ভূত হয়েছেন। আপনি তো আমাদের মতো মানুষ থাকতে আপনি তো জমিদার ছিলেন। আপনার অনেক টাকা ছিল, অনেক বাড়ি, বিশাল বড় একটা বাড়ি রাজপ্রাসাদের মতো। আপনার ছিল শত শত বিঘা জমি। আপনার অধীনে আমার বাবা কাজ করতো। আপনি মরে যাওয়ার পরে আমার বাবা আপনার শোকেই তো মারা গিয়েছে। গ্রামের মানুষ কত অসহায়। গ্রামের মানুষ প্রতিবার আপনার মরার শ্রাদ্ধ করে, আপনি মরে যাবেন আপনার মৃত্যুবার্ষিকী পালন করে। কিন্তু কি বলবো, দুঃখের কথা জানেন মশাই, আসলে গ্রামের মানুষ আপনি চলে আসার পরে তো অনেক গরিব হয়ে গেছে। তো এবছরে সামনে মাসে আপনার তো মৃত্যুবার্ষিকী, তো গ্রামের মানুষ আরো কিছু গরিব মানুষকে নিয়ে দুমুঠো ডাল ভাত খায় আর কি। কিন্তু এবার আর সেটি হবে না। কেন কেন এবার কেন হবে না আমার মৃত্যুবার্ষিকী পালন করা? আমি একটা জমিদার, আর আমার মৃত্যুবার্ষিকী পালন করা হবে না? কেন হবে না শুনি? আসলে এবছর ওই যে বললাম, আপনি মারা যাওয়ার পরে মানুষের তেমন একটা ইনকাম নেই, অনেক অসহায় আর গরিব মানুষ। তাই একটু আপনার সাথে দেখা করতে এসেছিলাম। তো দেখা করতে এসেছিস, কি চাই বল? আর আমার অনুষ্ঠান যে কোনোভাবেই করতে হবে, অনুষ্ঠান যেন বন্ধ না হয়। আমি তো আছি, তোদের কি দরকার আমাকে বল। সেটার জন্য তো এসেছিলাম, কারণ আপনি বেঁচে থাকতেও কখনো কাউকে ঘোরাননি। তাই আমরা বলছিলাম যে আপনি আমাদেরকে যদি কিছু সাহায্য করতেন আর কি, যদি কিছু দিতেন,
আর কি, তাহলে অনুষ্ঠানটি আমরা সফলভাবে করতে পারতাম। আগামী মাসের 10 তারিখেই আমরা এই অনুষ্ঠানটি করি। তো আগামী মাসের 10 তারিখে আপনার মৃত্যুবার্ষিকী, আমরা চাচ্ছিলাম ওই দিন আমরা অনুষ্ঠানটি করব। বেশ, খুব ভালো। এই নে, এই নে, এক ঝোলা স্বর্ণ মুদ্রা। এখানে সোনার মুদ্রা আছে, এখান থেকে খরচ করবি, বাকিটা তুই নিবি। আর তোর যখন যা দরকার হবে তুই আমার কাছে এসে নিবি। আমি মরে যাওয়ার পর আমার শ্রাদ্ধ করে মানুষ, কি ভালোই লাগছে। যা যা, তুই আর দেরি করিস না, তুই আমার শ্রাদ্ধর কাজ শুরু করে দে। 10 তারিখে কিন্তু আপনাকে রাতে আসা লাগবে। আপনি আসবেন তো আমাদের সাথে? আমি অবশ্যই আসবো। যা, তুই বাড়ি চলে যা। আহা, নিজ চোখে আমার মৃত্যুবার্ষিকী দেখবো, কতই না আনন্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়ি চলে যাই। বাহ, বোকাটাকে জোলা বুঝিয়ে অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে আসা হয়েছে। এগুলো দিয়ে জীবনটা কেটে যাবে, কিছুটা টাকা এখান থেকে গুছিয়ে কিছু মানুষকে খাওয়াবো। বাহ, বেশ ভালো হবে। এই নিয়ে আর কি ঝামেলা, বাড়িতে আর বইয়ের ঘ্যানঘ্যানানি শোনা লাগবে না। একটু বুদ্ধি দিয়ে চলাফেরা করলে পরিশ্রমের কি দরকার। এই বরং বেশ ভালো হলো। কই গো, বাড়িতে আছো? এই যে দেখো কি এনেছি। কি এনেছো? তুমি আবার কি আনতে পারবে? অকর্মার ঢেকে একটা কাজ নেই, কাম নেই, খালি শুয়ে থাকা। না গো, ভূত খেয়ে বোকা বানিয়ে স্বর্ণ মুদ্রা এনেছি। তোমার গয়না থেকে শুরু করে সব এখন তৈরি করে দিব, তুমি আর চিন্তা করো না। তারপর তারা সেই স্বর্ণ মুদ্রা থেকে তারা নিজেরা খরচ করতে লাগলো, কিছুটা ভূতের মৃত্যুবার্ষিকী পালন করার খরচে লাগালো।